ঈশানের এমন চাহনিতে আয়জার গলা শুকিয়ে আসে। ঈশানকে কিছু বলার সাহস হচ্ছে না। ঈশান এগিয়ে আসলো আয়জার দিকে। আয়জা দু পা পিছিয়ে গেল। ঈশান চোখ বন্ধ করে পিস করে একটা শ্বাস ছেড়ে ছাদের দরজার দিকে এগিয়ে গেল। ঈশান চলে যাচ্ছে এই দেখে আয়জা মনে মনে খুশি, তবে খুশিটা স্থায়ী হলো না। ঈশান ছাদের দরজাটা বন্ধ করে দিয়ে আয়জার দিকে এগিয়ে আসছে। আয়জার মনে ভয়ের দানা বাঁধছে। ভেবেছিল ঈশান হয়তো চলে যাচ্ছে, কিন্তু এই তো দরজা বন্ধ করে দিল। আয়জা এবার কি করবে? আয়জা মনে মনে বলল, ঈশান ভাই কিছু বলার আগে আমাকে কিছু বলতে হবে, নাইলে সাংঘাতিক কিছু করে ফেলতে পারে। আয়জা মাথা নত করে ঈশানের সামনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বা ভাইয়া আমি না, ও আসলে আদনান। ঈশান শক্ত গলায় ধমক দিয়ে উঠল, চুপ। আয়জা চোখ বন্ধ করে ফেললো। ঈশান আয়জার মুখের দিকে ঝুঁকে বলল, কি বোঝাতে চাইছিস আমায়? হ্যাঁ, তুই যা বলবি আমাকে তাই বিশ্বাস করতে হবে? নিজেকে খুব চালাক মনে করিস তাই না? কি ভাবছিলি আমি জানবো না? তোকে কি বলবো? তোকে কিছু বলার নেই। তুই আমার থেকে লুকিয়ে আরেকজনের সাথে কথা বলছিস, তাও আবার এই রাতের বেলায় ছাদে এসে। তোকে নিষেধ করিনি? ঈশান তপ্ত শ্বাস ফেলে বলল, তোকে নিষেধ করিনি। তুই জেনেও কেন ওই ছেলের সাথে কথা বলতে গেলি? নাম্বার ছিঁড়ে ফেলার পরেও আবার নাম্বার নিয়েছিস? ও ভুলে গিয়েছিলাম আপুর ড্যাপট দিয়ে সেভ করেছিস, এখন আবার ভালোবাসার কথা বলছিলি? আয়জা মাথা নত করে নিঃশব্দে কাঁদছে। মনে মনে বলছে, শান ভাইয়া তুমি না জেনে আমাকে বকে যাচ্ছ। আমি তো ইচ্ছে করে ওর সাথে কথা বলতে আসিনি। আয়জা চোখের পানি দেখে ঈশান চুপ হয়ে গেল। সাথে সাথে আয়জা দু গালে হাত রেখে বলল, তুই কাঁদছিস? আয়জা এতক্ষণ চুপ করে কাঁদলেও ঈশানের শেষ কথা শুনে আর বেশি কাঁদতে লাগলো। আয়জা এতক্ষণ চুপ করে কাঁদলেও ঈশানের শেষ কথা শুনে আরো বেশি কাঁদতে লাগলো। ঈশান আয়জার দিকে তাকিয়ে নরম হয়ে বলে উঠলো, বেশি বকেছি। আয়জা কোনো উত্তর না দিয়ে ঈশানকে জড়িয়ে ধরলো। ঈশান অবাক হয়ে গেল। আয়জা এই প্রথম তাকে জড়িয়ে ধরেছে। আয়জা হয়তো সংজ্ঞানে জড়িয়ে ধরেনি, তবে জ্ঞানী হোক বা না হোক, ঈশানকে যে জড়িয়ে ধরেছে এইটাই অনেক। ঈশান মুস্কি হেসে নিজের এক হাত আয়জার কোমরে আরেক হাত আয়জার মাথায় রাখলো। আয়জা ঈশানের বুক থেকে নিজের মাথাটা উঠাতে চাইলে ঈশান আয়জাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ঈশানের ছাড়তে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে বুকের সাথে এভাবে মিশিয়ে নিতে। কিছুক্ষণ পর ঈশান আয়জাকে নিজের বুক থেকে উঠিয়ে তার দু গালে হাত রেখে শুধালো, তুই আমার কথা কেন শুনলি না বলতো? আমার কথাগুলো শুনলেই কি এখন এই বকাগুলো শুনতি বল? আয়জা ভাঙা গলায় বলল, বিশ্বাস করেন আমি না ইচ্ছে করে ওনাকে কল দেইনি। উনি বলেছিল ইম্পর্টেন্ট কথা বলবে, তাই আমি নিজের নাম্বারটা দিয়েছিলাম। নাম্বারটা উনি সেভ করে দিয়েছে, আমি সেভ করিনি। বিশ্বাস করেন আমি ওনার সাথে ভালোবাসার কোনো কথাই বলিনি, উনি নিজেই বলেছে। আর এও বলেছে উনি আমাকে অনেক আগে থেকে ভালোবাসে। বিশ্বাস করেন আমি ওনাকে ভালোবাসি না। ঈশান আয়জার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, তাহলে কাকে ভালোবাসিস? আয়জা সঙ্গে সঙ্গে বলে উঠলো। আয়জা পুরো কথাটি সম্পূর্ণ করলো না, থেমে রইল মাঝখানে। সাথে সাথেই কথা ঘুরিয়ে বলে উঠলো, আমি তো ওনাকেই ভালোবাসি না। ঈশান মনে মনে বলে উঠলো, ইস আর একটুর জন্যই বললি না। তবে আমার সমস্যা নেই, এইটুকু যখন বলেছিস তার পরেরটুকু একটুই বলবি। আয়জা বলল, তুমি কি এখনো রেগে আছো? রেগে থাকতে দিয়েছিস কি? কান্নাকাটি করে তো রাগ ভাঙিয়ে দিলি। তবে আর যাই বলিস, আর একটু কাঁদলে বাড়িটা বেসে যেত। এই শুনে আয়জা রেগে গিয়ে বলল, হয়েছে, এরপর দেখি সত্যি ভাসিয়ে দিব। ঈশান হেসে বলল, দিস এখন নিচে চল। আয়জা ঈশানের সাথে কথা বলার সময় ভুলে গিয়েছিল তার ফোনের কথা। রুমে আসতেই মনে হলো তার ফোন ঈশান উপর থেকে ফেলে দিয়েছে, হয়তোবা ফোনটা ভেঙে চুরে বেহাল অবস্থা হয়ে আছে। আয়জার মন খারাপ করে শুয়ে পড়লো। এত রাত থাকায় আর বের হলো না, কিন্তু মনও মানছে না। আয়জা উঠলো বিছানা থেকে, এরপর গুটি গুটি পায়ে বের হলো ডাইনিং রুমে। ডাইনিং রুমে যেই এলো তখনই টের পেলো কেউ আশেপাশে কথা বলছে। আয়জা একটু ঘাবড়ে গেল। সামনে না এগিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে কথা শোনার চেষ্টা করছে। যতদূর বুঝতে পারছে কথাগুলো শাহাদাত আর নিলয়ের। আয়জা ডাইনিং রুমের এক কর্নারে ওই রুমের দিকে এগিয়ে গেল। রুমটা বেশ অন্ধকার, হালকা আলো, তাও দেখে মনে হচ্ছে দুই তিনটা মোবাইলের ফ্ল্যাশ জ্বালানো। আয়জা রুমে প্রবেশ করতেই সবাই হকচকিয়ে গেল। ভিতরে শাহাদাত, নিলয়, ঈশিতা ও রাত ছিল। আয়জা সবার দিকে এগিয়ে যেতে যেতে বলে উঠলো, তোমরা এখনো ঘুমাওনি? সবার মধ্যে থেকে রাজ বলে উঠলো, না। আর তোর ঘুম শেষ? হোম। আয়জা রুমের লাইটটা জ্বালানোর জন্য এগুলো। শাহাদাত বলে উঠলো, আয়জা লাইট জ্বালাস না কেন? আর তোমরা এই অন্ধকারে কি করছো বলো তো? শাহাদাত এগিয়ে এসে বলল, আস্তে কথা বল, সবাই ঘুমিয়ে আছে, শুনতে পেলে উঠে আসবে। রাজ আয়জাকে নিয়ে সবার মাঝখানে বসলো। আয়জা এদের কাজবাজ কিছুই বুঝতেই পারছে না। আয়জা শাহাদাতের দিকে তাকিয়ে বলে উঠলো, ভাইয়া তোমরা কি করছো আমাকে একটু বলবে? শোন, আমরা সবাই মিলে এখন আলাদাভাবে বসে আড্ডা দিচ্ছি। তুই তো তখন চলেই গেলি, তাই আর কি কিছুই জানতে পারিসনি। পাশ থেকে নিলয় বলে উঠলো, হোম, তোকে এখন আমরা ছাড়ছি না, যতই মাথা ব্যথা হোক না কেন তুই যেতে পারবি না। আয়জা বলল, ঠিক আছে যাব না। ঈশিতা নিলয়কে বলে উঠলো, যা তো দরজাটা লাগিয়ে দিয়ে আয়।
নিলয় উঠে দরজাটা লাগিয়ে দিয়ে এলো। সবাই নিজেদের ফোনে প্লাস অন করে উল্টো করে রাখলো। ঈশিতা আইজাকে বলল, এই আইজা তোর ফোন। আইজা মনে মনে বলল, আমার ফোন সকালে উঠে দেখতে হবে ডাস্টবিনে পড়ে আছে। এই বলে আইজা ঈশিতাকে বলল, রুমে আছে। ঈশিতা বলল, ও। রাজ সবার উদ্দেশ্যে বলে উঠলো, প্রিয় ভাই ও বোনেরা, তোমরা কি রেডি? সবাই সম্মিত জানালো। এমন সময় রাজ শাহাদাতের কানে কানে বলল, ভাইয়া ওদেরকে বলো যদি কারো কিছু হয় তাহলে আমরা কেউ কারোর জন্য দায়ী নয়। দাঁড়া বলছি। শাহাদাত ঈশিতা আর আইজাকে উদ্দেশ্য করে বলে উঠলো, এই শোন, তোদেরকে কিছু বলা আছে। ঈশিতা বলল, হ্যাঁ বলো। তোরা কি এখানে নিজের ইচ্ছায় এসেছিস? ঈশিতা বলল, হুম ভাইয়া। শাহাদাত আইজার দিকে তাকিয়ে বলে উঠলো, তুই? আইজা বলল, আমিও নিজ ইচ্ছায় এসেছি। শাহাদাত রাজের কানে কানে বলল, ভাইরে আইজাকে ছেড়ে দে, ও খেতে পারবে না। রাজ বলল, ও নিজের বেলায় সবসময় বেশি বেশি, আমরা যখন খাবো ও খাবে। তুই যদি নিজের ভাই ইতি এমনটা করতে পারতি। এর জন্য আমি তোর খালাতো ভাই, বুঝেছিস? ভাই আইজাকে কোনো রকমে এই কিছু বলে বের করে দে না, আমি ওকে বের করতে পারবো না। রাজ উঠে এগিয়ে গেল বিছানার দিকে। বিছানার নিচ থেকে একটা বড় কোকের বোতল বের করে আনলো। শাহাদাত আইজাকে কিছু একটা ইশারা করতেই, কিন্তু আইজা বুঝেও বুঝতে পারছে না। আর রাজ আগের জায়গায় বসে সবার উদ্দেশ্যে বলল, প্রিয় ভাই ও বোনেরা, এই কোকের বোতল ছাড়া আর কিছুই পাইনি, তাই কোক ফেলে দিয়ে এইটাই ভরে নিয়ে এনেছি। আইজা জিজ্ঞাসার সুরে বলে উঠলো, ভাইয়া এটা কি? রাজের মস্করা করতে মন চাইলো, তাই হেসে বলল, মাদক। আইজা নাক মুখ কুচকে বলে উঠলো, এই তোমাদের আলাদাভাবে আড্ডা? শাহাদাত শুধু মনে মনে বলছে, আইজা তুই শুধু এইখান থেকে চলে যা। রাজ আইজাকে বলে উঠলো, কেন তুই খাবি না? এটা ভালো দেশি না, বিদেশি থেকে এনেছি বিয়ের দিন, সময় পাইনি তাই আজ ভেবেছি এটাকে ফিনিশ করে ফেলবো, তবে এইটা বেশি নেশা হবে না। আইজা বলল, তার মানে এটা তোমরা সবাই খাবে এখন? রাজ বলল, হুম আমরা সবাই খাবো, তুইও খাবি। আইজা নাক মুখ খিচে বন্ধ করে বলে উঠলো, না ভাই আমি খাবো না। শাহাদাত আইজার কথা শুনে মনে মনে খুশি হচ্ছে। আইজা উঠে দাঁড়িয়ে বলল, তোমরা খাও, আমি চলে যাচ্ছি। রাজ বলল, থাক না, কিচ্ছু হবে না। না ভাই আমি মাপ চাই, আমি খাবো না, আর এখানে থাকতেও পারবো না। রাজ আইজাকে বলল, বোন শোন, যাচ্ছিস যা, কাউকে বলিস না, ঠিক আছে? এই বলে আইজা রুমের দরজা খুলে বাহিরে এলো। সামনে পড়লো ঈশান। আইজা শুকনো ঢোক গিলে বলল, ভাই তুমি এইখানে? ঈশান গম্ভীর কণ্ঠে বলে উঠলো, হুম আমি এইখানে, কিন্তু তুই এইখানে কেন? আইজা আশপাশ করে বলল, ভাইয়া পানি খেতে এসেছিলাম। আইজার উত্তরটা ঈশানের কাছে পছন্দ হলো না। ওই রুমটার দিকে পা বাড়ালো। আইজা ঈশানের সামনে এসে বলল, কোথায় যাচ্ছ? এই রুমে। এই রুমে গিয়ে কি করবে? কেউ তো নেই। ঈশান শুনলো না, আইজাকে পাশে রেখে রুমের দরজা খুলে ভিতর ঢুকলো। ঈশানকে রুমে ঢুকতে দেখে সবাই উঠে দাঁড়ালো। রাজের হাতে থাকা কোকের বোতলটা পেছনে লুকিয়ে ফেললো। ঈশান এগিয়ে গেল ওদের দিকে। সবাই ভয়ে আছে, কারণ ঈশান জানতে পারলে এগুলো মোটেও অ্যালার্ট করবে না। শাহাদাত নিলয়কে বলল, নিলয় লাইটটা জ্বালিয়ে দাও তো। নিলয় লাইটটা জ্বালিয়ে দিল। ঈশান সবার উদ্দেশ্যে বলে উঠলো, তোমরা এখানে কি করছো? সবাই চোখ চাওয়াচাওয়ি করছে, কি উত্তর দিবে কেউ ঠিক করতে পারছে না। এমন সময় শাহাদাত বলে উঠলো, ভাইয়া আমরা সবাই একটু আড্ডা দিচ্ছিলাম। ঈশানের চোখ যায় রাজের পেছনে রাখা কোকের বোতলের দিকে। বলে উঠলো, ওইটাতে কি লুকিয়ে রেখেছ? সবাই ঘাবড়ে গেল। শাহাদাত কোকের বোতলটা রাজের থেকে নিয়ে বলে উঠলো, ভাইয়া আমরা এটা খাওয়ার জন্য এনেছিলাম, কিন্তু এটা খেতে একদমই বাজে। ঈশান তখন গম্ভীর গলায় বলে উঠলো, বাজে? তাহলে ফেলে দাও। শাহাদাত বলল, হুম ভাইয়া আমিও তাই বলছিলাম, ফেলে দিতে হবে। এই বলে শাহাদাত ব্যালকনির দরজা খুলে ব্যালকনিতে চলে গেল এবং 2 মিনিট পরে খালি বোতল বের করে নিয়ে এলো। কিন্তু তৎক্ষণে ঈশান চলে গেছে। রাজ মাথায় হাত দিয়ে বলে উঠলো, শাহাদাত তুই সত্যি ফেলে দিয়েছিস? শাহাদাত হাসার চেষ্টা করে বলল, সরি ভাই, আমি তোকে আবারও এনে দিব। সকালবেলায় চৌধুরী বাড়ি ডাইনিং রুমে রওশাদ চৌধুরী, নওশাদ চৌধুরী ও ঈশান বসে আছিল। মাহমুদা চৌধুরী কিচেনে ঈশানের জন্য কফি ও সবার জন্য চা বানাচ্ছে। এমন সময় সবার দৃষ্টি বেদ করে আইজা তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামলো। নওশাদ চৌধুরী মেয়ের উদ্দেশ্যে বলে উঠলেন, আইজা কি হয়েছে? আইজা যেতে যেতে বলল, কিচ্ছু হয়নি বাবা। তাহলে এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিস? আমি একটু আসছি বাবা। আইজা বাড়ির বাইরে চলে এলো। রাতে ঈশান যেখানে মোবাইলটা ফেলে দিয়েছিল, আইজা সেখানে এসে মোবাইলটা খোঁজাখুঁজি করছে, পাচ্ছে না। আর এখন পাওয়ারও কথা না। সকালে ঝাড়ুদাররা এসে হয়তো ময়লা ভেবে ডাস্টবিনে ফেলে দিয়েছে। আইজা ফোনটা না পেয়ে মন খারাপ করে চলে এলো বাড়ির ভিতরে। মাহমুদা চৌধুরী আইজাকে দেখা মাত্রই ডেকে উঠলেন, আইজা এদিকে আইতো। আইজা চলে গেল কিচেনে। মাহমুদা চৌধুরী বললেন, যা তো মা, তোর ঈশান ভাইকে এই কফিটা দিয়ে আয়। আইজা কফির মগটা হাতে নিয়ে বলল, কোথায় দিয়ে আসবো? ঈশানের রুমে। আচ্ছা। আইজা কফিটা নিয়ে ঈশানের রুমে এলো, তবে ঈশান রুমে নেই। ওয়াশরুম থেকে আওয়াজ এলো, কফিটা নিয়ে বস, আমি শাওয়ার নিয়ে আসছি। আইজা বিড়বিড় করে বলল, শাওয়ার নিয়ে এসে কফি খাবে? কফি কি আদৌ গরম থাকবে?
আইজার কফির মগটা হাতে নিয়ে বসলো বিছানায়। ঈশান ওয়াশরুম থেকে আসার নাম নেই। এমন সময় আইজা মাথায় ভূত চাপলো, কফিতে চুমুক দিবে। আস্তে আস্তে এক চুমুক করে খেতে খেতে সবটুকু খেয়ে খালি মগটা রেখে দিল। নিচ থেকে মাহমুদা চৌধুরীর ডাক বেশি এলো, আইজা একবার নিচে আইতো, তোর বাবা ডাকছে। আইজা ঈশানের রুম থেকে বেরিয়ে গেল। আইজা সিঁড়ি দিয়ে নামতে নামতে তার বাবার উদ্দেশ্যে বলে উঠলো, আমাকে ডাকছো বাবা? এখানে এসো। আইজা নওশাদ চৌধুরীর পাশে বসলো। রওশন চৌধুরীও পাশেই বসা। নওশাদ চৌধুরী আইজাকে বলল, আইজা কালকে সাদ্দাম আর ফাইজা আসবে। আমাদের বাড়ি থেকে তো একজন না একজনকে যেতেই হবে ওদের আনতে। তো কে যাবে সেটার জন্য তোমাকে ডাকা। কে আবার যাবে? তুমি যাবে, না হয় চাচ্চু যাবে। আমরা দুজনের একজনও যেতে পারবো না। আইজা প্রশ্ন করলো, কেন? পাশ থেকে রওশন চৌধুরী বললেন, আমাদের ব্যবসায়িক কাজে আজকে ঢাকার বাইরে যেতে হবে। আইজা বলল, ও তাহলে কে যাবে? রওশন চৌধুরী বললেন, আমরা এতক্ষণ ধরে ঠিক করলাম এই বাড়ির হয়ে তুমি আর ঈশান যাবে। আইজা ঈশানের সাথে যাবে এইটাই খুশি ছিল, কিন্তু এই বাড়ির আদনানের কথা মাথায় আসতে আইজা সাথে সাথে বলে উঠলো, না বাবা আমি যাব না, ঈশান ভাইয়া একাই যাবে, সেইটাই ভালো হবে। নওশাদ চৌধুরী বললেন, ঈশানকে একা একা পাঠালে কেমন দেখা যায়, তুমিও সাথে যাবে। আমি আর কোনো কথাই শুনতে চাচ্ছি না, আমরা যা ঠিক করেছি তাই হবে। আইজার যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। তাই সম্মিত জানিয়ে বলল, ঠিক আছে বাবা যাব। এইদিকে ঈশান ওয়াশরুম থেকে বেরোলো। আইজাকে না পেয়ে ঈশানের মেজাজ তিরক্ষী হয়ে উঠলো। মেয়েটাকে একটু বসতে বলেছিল, চলে গেছে। ঈশান ভেজা টাওয়ালটা বিছানায় রেখে কফির মগটা হাতে নিয়ে যেই চুমুক দিতে যাবে তখনই দেখলো কফির মগটা নেই। ঈশান কফির মগটা রেখে গটগট করে বেরিয়ে গেল রুম থেকে। ভাবি শুনলাম কালকে নাকি আপনার বোন আসবে। কথাটি শুনতে ফাইজা ঘুরে তাকালো। আদনান প্রশ্ন করছে। ফাইজা আদনানের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, আদনান হঠাৎ আইজার কথা জানতে চাচ্ছে কেন। আদনান আইজার একটু দূরত্বে নিয়ে বসে বলল, ভাবি আসলে বাবা তখন বলেছিল তোমার বোন তোমাদেরকে কালকে নিতে আসবে। সাথে আমার ভাইও আসবে। কেন ভাই? কোন ভাই? শান? তুমি ঈশানকে চেনো না? ওই ঈশানই সাথে আসবে। ও ভাবি তোমরা চলে আসবে কবে? 2-3 দিন পরে ফিরে আসবো। ও আচ্ছা ভাবি, তোমার বোন কি ফেম টেম করে কিছু? না কেন? ওই একটু জানতে ইচ্ছে করলো। ফাইজা হেসে বলল, একটু জানতে ইচ্ছে করলো। আদনান কিছু না বলে হালকা হেসে চলে গেল। ফাইজা আদনানের যাওয়ার পানে তাকিয়ে হাসছে। আদনান যে ফাইজাকে ভালোবাসে সেটা সাদ্দাম জানিয়েছে। ঈশান ডাইনিং রুমে এসে মাহমুদা চৌধুরীকে বলল, ছোট আম্মু আমার কফি কই? মাহমুদা চৌধুরী বললেন, আমি তো কফি ফাটিয়েছিলাম। না ছোট আম্মু, তুমি কফির মগ পাঠিয়েছিলে, তাতে কফি ফাটাওনি। মাহমুদা চৌধুরী কপাল কুঁচকালেন। কি বলছি সেগুলো? ঠিক বলেছি। মাহমুদা চৌধুরী বেবুক হয়ে বললেন, নিশ্চয়ই এটা আইজার কাজ। ঈশান হালকা রাগ নিয়ে বলল, তোমার মেয়েটা কই? দেখ রুমে গেল মাত্র। যা ওকে গিয়ে কিছু বলে আয়, তাহলে এরপরে আর এরকম কিছুই করবে না। দাঁড়াও, আজ ওর খবর আছে। এই বলে ঈশান আইজার রুমের দিকে চলে গেল। ঈশানের কফি নেই বলে রাগ হচ্ছে না, আসল রাগ হচ্ছে আইজা ওইখানে ছিল না বলে। আইজা নিজের রুমের ব্যালকনিতে ফুল গাছে পানি দিচ্ছিল। অমন সময় কারো উপস্থিতি টের পেয়ে উঠে দাঁড়িয়ে গেল। ঈশান বুকে হাত গুজে ব্যালকনির দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আইজা ভালোভাবে তাকিয়ে খেয়াল করলো ঈশান খয়েরি রঙের শার্ট পরেছে। শার্টের বোতামের ওপরগুলো খোলা, একদম ফিলিং স্টাইলে দাঁড়িয়ে আছে। আইজা কিছুক্ষণ তাকিয়ে রইল ঈশানের দিকে, এরপর বলে উঠলো, তুমি এইখানে? কিছু বলবে? ঈশান রসিকতা করে বলে উঠলো, বলছিলাম আমার কফি। আইজা হেসে বলল, খেয়ে নিয়েছি। তুমি তো ওয়াশরুম থেকে ফিরতে দেরি করলে, তাই আমি গরম থাকতেই খেয়ে ফেলেছি। ঈশান ভেবেছিল কফি হয়তো ফেলে দিয়েছে, কিন্তু খেয়ে নিয়েছে। এটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ঈশান এখন আইজাকে ঘাবড়িয়ে দিতে চায়, তাই বলে উঠলো, খেয়ে নিয়েছিস? এটা কি করলে? ওই কফির মধ্যে কিছু মেডিসিন ছিল, যা আমাকে প্রতিদিনই খেতে হয়। ছোট আম্মু ও আমার মা প্রতিদিন কফি বানানোর সময় ওই মেডিসিন মিশিয়ে দেয়। এই শুনে আইজা তব্দ বনে গেল। কি শুনছে সে? ওই কফির মাঝে মেডিসিন ছিল? আইজা বিশ্বাস না করে ঈশানকে জিজ্ঞাসা করলো, তুমি মিথ্যা বলছো? ওই কফির মধ্যে আবার কিসের মেডিসিন? আর কিসের মেডিসিনই খাও তুমি? ঈশান বাঁকা হেসে বলে উঠলো, সবাই জানে ওইটা নিজেকে ফিট রাখার জন্যই খাই, কিন্তু ওইটা ড্রাগস। আইজা ভয়াত্মক গলায় বলে উঠলো, ভাইয়া আমি তো ওইটা খেয়ে নিয়েছি, এখন আমার কি কিছু হবে? ঈশান মাথা নাড়িয়ে বলে উঠলো, হবে তো। কি হবে? শোন, ওইটা আমি খাই অনেকদিন ধরে, যার কারণে আমার কিছুই হবে না। আর যদি ওইটা সাধারণ মানুষ খায় তাহলে সে আস্তে আস্তে মাতাল হয়ে উঠবে। আইজা ভয় হচ্ছে, কারণ সে কফিটা খেয়ে নিয়েছে। এখন যদি মাতাল হয় তাহলে কি করবে? আইজা ঈশানের হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে উঠলো, ভাইয়া আমি তো এই মেডিসিনের কফিটা খেয়ে ফেলেছি, এখন আমার কি হবে? তুমি প্লিজ কিছু করো, না হলে আমি যে মাতাল হয়ে যাব। ঈশান গা ছাড়া ভাব নিয়ে বলে উঠলো, না বাবা আমি কিছু করতেই পারবো না, তুই নিজেই খেয়েছিস, আমি এত কিছু করতে পারবো না। আইজা বলল, না ভাইয়া তুমি না করো না, আমি আর কোনোদিনই খাবো না।
তুমি প্লিজ কিছু করো, আমার মাতাল হওয়া আটকাও। ঈশান কথাটা শুনে আয়জাকে দেওয়ালের সাথে চেপে ধরলো। আয়জা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশানের দিকে। ঈশান আয়জার মুখের দিকে তাকিয়ে বলে উঠলো, এখন কি কিছু করবি? এখন কিছু করলে কি রাগ করবি? আয়জা আমতা আমতা করে বলে উঠলো, কি করব তুমি? ঈশান হেসে উঠলো। ঈশান হেসে বলল, চুমু খাবো। কিন্তু আমি বলছি মাতাল। ঈশান আয়জার ঠোঁটে নিজের ঠোঁট রেখে একটা চুমু খেলো। আয়জা চোখ বন্ধ করে ফেললো। ঈশান সাথে সাথে আয়জার ঠোঁট ছেড়ে দিল। আয়জার চোখ খুলে ঈশানের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে গেল। ঈশান মুস্কি এসে বলে উঠলো, লজ্জা পাচ্ছিস কেন? একটাই খেয়েছি, এবার 1 সেকেন্ড ছেড়ে দিয়েছি, এরপর আর ছাড়বো না। আয়জা ঈশানকে সরিয়ে দিয়ে বলল, তুমি দিন দিন খারাপ হয়ে যাচ্ছ। ঈশান আয়জার পেছনে যেতে যেতে বলল, তোর কারণেই হচ্ছি। আয়জা পেছন পেয়ে বলল, আমার জন্য? হ্যাঁ, তোর জন্য। তুই তো আমায় খারাপ বানিয়েছিস, তবে আমাকে ভালো করতে তুই পারবি। কি করে ভালো করব বলো? ঈশান বাঁকা এসে বলল, এই ধর নিয়ম করে 3 বেলা 5টা চুমু খেতে হবে। আয়জা মুখ ভেঙচি কেটে বলে উঠলো, এগুলো রাখো, আগে বলো কফিতে কি সত্যি অন্য কিছু ছিল? ঈশান বিছানায় আইস ভঙ্গিতে বসে বলল, যদি কিছু থাকে তাহলে কি চুমু দিতাম, তার মানে সত্যি কিছু ছিল না? না। আয়জা খুশি হয়ে বলল, যাক ভালোই হলো, কিচ্ছু ছিল না। আয়জার এই খুশিতে জল ঢেলে দিল ঈশান। বলে উঠলো, কালকে ফাইজাতের বাড়িতে যাচ্ছি, তবে কিছু যেন এই দিক সেদিক না হয়। আয়জা কপালে ভাঁজ এনে বলল, এই দিক সেদিক মানে? ঈশান গম্ভীর কণ্ঠে বলল, আদনানের কথা বলছিলাম। আয়জা বলে উঠলো, আমার কোনো ইচ্ছেই নেই ওনার সাথে কথা বলার বা সামনে যাওয়ার। ওনার যদি তুমি আমার ফোন থামলি কেন বল? আয়জা হাসার চেষ্টা করে বলল, ওনার জন্যই তো আমার ফোনটা ফেলে দিয়েছ। ঈশান বলল, কষ্ট হচ্ছে কিসের জন্য? ঈশান মস্করা করে বলল, আদনানের জন্য। আয়জা মুখ ঘুরিয়ে বলল, ওনার জন্য কষ্ট হবে কেন? ঈশানকে এই বলে বিড়বিড় করে বলে উঠলো, আদনানের জন্য কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে ওই মোবাইলটার জন্য। তুমি বুঝবে না, তোমার ফোন তো আস্তই আছে, তারপরে কষ্ট বুঝতে পারছো না। ঈশান বিছানা থেকে উঠে দাঁড়ালো, মুখে এক অদ্ভুত হাসি রেখে বলল, কালকে রেডি হয়ে থাকিস, ফাইজাকে আনতে যেতে হবে। আয়জা রাগ নিয়ে বলে উঠলো, ঠিক আছে। এই বলে বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। ঈশান শ্বাস ছেড়ে বলে উঠলো, এখনই যে রাগ, আর তো দিন পড়ে আছে। শালা সতী পুরুষ সাজিস? তোকে কে বলেছিল ওইটা ব্যালকনিতে দিয়ে ফেলে দিতি? আমি কত কষ্ট করে এনেছিলাম, শালা সময় মতো পোল্টি নিলি। আমার কাছে আসবি না, সর। শাহাদাত অসহায় ভঙ্গিতে বলে উঠলো, রাজ শোন না ভাই, আমার রাগ করিস না, আমি বলছিলাম তো এনে দিব, আর তোর খুব দরকার হলে তুই আমার বাড়িতে চল, আমার কাছে আসে। রাজ রেগে বলল, সর তুই, রাগ করিস না। তখন যদি ওইটা ফেলে না দিতাম তাহলে আইজা ওর চাচাতো ভাই আমাদের সন্দেহ করতো। ওয়েট ওয়েট, এখন বুঝেছি তুই কেন ফেলে দিয়েছিস, কারণ আমি যে আইজাকে তখন ওইখান থেকে যেতে দেইনি, তাই তুই সেটার প্রতিশোধ নিলি, তাই না? শাহাদাত অনেকক্ষণ ধরে বুঝাচ্ছে রাজ, কিন্তু রাজ সে দোষ দিয়ে যাচ্ছে। শাহাদাত একটু রেগে বলল, যা বলবি আমাকে বলবি, ওর মধ্যে আয়জাকে টানছিস কেন? এখন তো দেখি আয়জাকে নিয়ে কথা বললেও পাপ হচ্ছে। চুপ কর তো। আমি চুপ করব না, দাঁড়া, আমি আয়জাকে সব বলে দেব আজ। কি বলবি? বলবি তুই ওকে ভালোবাসিস। তুই বলবি না ওকে ভালোবাসার কথা আমি নিজেই জানাবো। আর তুই কেন রাগ কিসের? ওর ওপর দিয়ে শোধ তুলতে চাচ্ছিস? ভালো যখন আমি বেসেছি সে কথাটা আমি বলবো। রাজ তেরামি করে বলল, তার আগে আমি বলে দেব। তুই এবার চুপ করবি কি? না, চুপ করব না, আইজাকে বলবো তারপরে চুপ হব। এই বলে সাথে সাথে শাহাদাত রাজের দিকে এগিয়ে গিয়ে ধুমধারাক্কা পিটানো শুরু করলো। অনেকক্ষণ ধরে রাজের তেরা তেরা কথা শুনে গেলেও শেষ মুহূর্তে শাহাদাত আর ওর তেরামো সহ্য করতে পারলো না। রাজ নিজের হাত দিয়ে বাধা দিয়ে বলে উঠলো, ভাই এবার থাম, ব্যথা পাচ্ছি। শাহাদাত রাজকে মারা বন্ধ করে বলল, শালা এবার যদি তেরামি করিস তাহলে মেন পয়েন্টে এমন লাথি দিব না, ওঠার শক্তিও পাবি না। এই বলে শাহাদাত হন হন করে চলে গেল। রাজ হতবিম্ব হয়ে বসে রইল কিছুক্ষণ। রাতের দিকে আদনান ডাইনিং রুমে বসে বসে অফিসের কিছু কাজ করছিল ল্যাপটপে। আসাদ মির্জান পাশে বসেছিলেন। এরই মাঝে সাদ্দাম এসে বলল, আসাদ মির্জানের সাদ্দামকে জিজ্ঞাসা করলেন, তোমার খালা বাসায় পৌঁছে কল দিয়েছিল? হুম বাবা দিয়েছিল, ভালোই ভালোই পৌঁছে গিয়েছে। ও তাহলে কালকে শ্বশুর বাড়িতে যাচ্ছ তো? হুম বাবা। শোনো, ওইখানে গিয়ে সবার সাথে ভালোভাবেই মানিয়ে নিবে। বিয়েটা যেহেতু লাভ ম্যারেজ, প্রথমেই কিন্তু ওনারা মানতে চায়নি, অনেক ঝামেলা করে বিয়েটা দিয়েছি। ঠিক আছে বাবা। আসাদ মির্জান সাদ্দামের দিক থেকে নজর সরিয়ে আদনানের দিকে নজর দিলেন। নিজেই নিজেই বলে উঠলেন, আমার এই বাবাকে যে কি করব আল্লাহ ভালো জানে। সাদ্দাম বলল, কি বলছো বাবা? আসাদ মির্জান বললেন, তোমাদের মতি গতি তো ধরতেই পারি না, তুমি করলে প্রেম করে বিয়ে, এখন শঙ্কায় আছি আমার এই বাপকে নিয়ে যে কি করবে। আদনান বিস্ময় খেয়ে উঠলো,
তার বাবার কথা শুনে। আসাদ মিজান বলে উঠলেন, দেখছো বিস্ময় খেলো, যদি শুনি তুমিও প্রেম করে বিয়ে করবে তাহলে সোজা বাড়ি থেকে বের করে দিব। সাদ্দাম আর আদনান দুজনেই চোখাচোখি চাওয়াচাওয়ি করলো। আদনান আসাদ মিজানকে বলল, বাবা প্রেম করে বিয়ে করব না, যদি পছন্দ থাকে তাহলে। আসাদ মিজান বললেন, পছন্দ থাকলে আমাকে বলবে, তবুও প্রেম করে এসে বলবে না যে বাবা আমি ওর সাথে প্রেম করেছি, এখন ওর সাথে আমাকে বিয়ে দাও। তাহলে আমি এর আগে নেই এর পিছু নেই, আর তুমিও এই বাড়ি থাকবে না, আগেই বলে দিলাম। আদনান খুশি হয়ে বলল, না না তা বলবো না। আসাদ মিজান বললেন, তা না বললেই ভালো, যদি কোনো মেয়েকে পছন্দ হয় আমাকে বলবে, আমি এনে দেব, কিন্তু প্রেম করে যদি বলো তখন আমি কিছুই করতে পারবো না। আদনান হেসে বলল, না বাবা, পছন্দকে প্রেম পর্যন্ত নিয়ে যাব না, আগেই তোমাকে বলে দেব। সাদ্দাম আদনানের দিকে তাকিয়ে আছে, মনে মনে ভয় আছে ওকে নিয়ে। সাদ্দাম জানে যে ও আইজাকে পছন্দ করে, যদি এখন বলে দেয়। এই মনে মনে আওড়াতে সাদ্দাম আদনানকে বলে উঠল, এই চল তো আমার সাথে। আদনান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে বলে উঠল, কোথায় যাব এখন? ওপরে একটু কাজ আছে, তুমি যাও আমি আসছি। সাদ্দাম মনে মনে বলল, তোমাকে রেখে যাওয়া যাবে না, না হলে তুমি বাবার কথায় তালে তালে আইজা আইজা করে উঠবে। সাদমান আদনানকে তাড়া দিয়ে বলে উঠল, এখন যেতে হবে। আদনান ল্যাপটপ চাপিয়ে উঠে গেল সাদ্দামের সাথে। এইদিকে আইজার মাত্র রুমে এলো, এখন অনেকটাই রাত হয়েছে, ঘুমও পাচ্ছে, তাই রুমের দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়লো। শুয়ে শুয়ে ঈশানের কথাই ভাবছে। ঈশান যতই বকুক মারুক রেগে থাকুক, আইজার কেন জানি ঈশানের কাছেই ভালো লাগে। ঈশানের প্রতি অভিমান কাজ করে, আবারও রাগ হয়। ঈশান সারাদিন বাড়ি ফিরেনি, বাবা চাচার সাথে ঢাকার বাইরে কাজে গিয়েছে, সকালের মধ্যে ফিরে আসবে। আইজা হঠাৎই করে আদনানের কথা মনে হলো। কালকে তো আইজা যাবে আদনানের বাড়িতে, সাথে ঈশানও যাবে। আদনানের কাছে কিছু না বললেই হলো। আইজা মনে মনে ঠিক করলো, কালকে যতই যাই হোক না কেন ওই বাড়ি থেকে ঈশানের কাছেই থাকবে। পরের দিন দুপুরের দিকে ঈশান আর আইজা বের হলো ফাইজাদের বাড়ির উদ্দেশ্যে। ঈশান ড্রাইভ করছে। আধা ঘন্টা পর ঈশান ফাইজা আর শ্বশুর বাড়ির সামনে এসে দাঁড়ালো। আইজা গাড়ি থেকে নামতে নিলে ঈশান বলে উঠল, শোন, বাড়িতে ঢুক, আমার সাথে সাথে থাকবি, এমন ভাব নিয়ে থাকবি যেন আদনানকে চিনিস না। আইজা সম্মিত জানিয়ে বলল, ঠিক আছে এবার চল। ঈশান আর আইজাকে একসাথে বাড়িতে ঢুকলো। ফাইজা দুজনকে দেখা মাত্রে অস্থির পায়ে এগিয়ে এলো। সাদ্দাম এগিয়ে এলো। ফাইজা ঈশান আর আইজার আদর আপ্যায়ন কোনো ক্রটি রাখলো না, সবাই যে যার চিন্তায় আছে। আর ঈশান আছে নিজের চিন্তা নিয়ে, সবাইকে দেখতে পাচ্ছে কিন্তু তার দিলের সুদর্শন আয়দাকে দেখতে পাচ্ছে না। খাওয়া দাওয়া শেষ হতে ফাইজা ও সাদনান রেডি হয়ে চলে গেল। ঈশান আর আইজা ড্রয়িং রুমে বসে আছে। ঈশান শুধু শুধু বসে থাকতে ভালো লাগছে না, আইজাকে জ্বালাতে ইচ্ছে করছে। কিছুক্ষণ ভেবে শয়তানি বুদ্ধি বের করে আইজাকে বলে উঠলো, কিরে আদনান কি করছিস? আইজা হা হয়ে তাকিয়ে রইল ঈশানের দিকে, বুঝতে পারছে না ঈশানের হাবভাব। ভাইয়া কি বলছো এগুলো? আমি কেন আদনানকে খুঁজবো? ঈশান হেলিয়ে করে বলে উঠলো, না খুঁজতেও পারিস, তোর তো আবার ভালোবাসার মানুষ। আইজা রেগে গিয়ে বলল, শুধু বাড়ি যায় তোমাকে দেখিয়ে নিব। ঈশান ঠোঁট কামড়ে হেসে বলল, এখানে দেখ, তোর সামনেই তো আছি। সাদনান আর ফাইজা রেডি হচ্ছে। এমন সময় আদনান সাদনানকে কল দেয়, হ্যালো ভাইয়া, তুমি কোথায়? আমি রেডি হচ্ছি, তুই কোথায়? একবারও দেখলাম না তোকে। ভাইয়া আমি ছাদে। তুই ছাদ থেকে আমায় কল করেছিস কেন? ভাইয়া একটা কাজ করে দাও না। কি কাজ করে দেব? এখন আমি আর তোর ভাবি চলে যাব, আর তুই ছাদে কি করছিস? নিচে আয়। না আমি নিচে যাব না, তোমাকে এখন একটা কাজ করে দিতে হবে। কি কাজ বল? ভাইয়া আইজাকে একটু ছাদে পাঠিয়ে দাও তো, বেশি না, জাস্ট একটু কথা বলবো। তুই পাগল হয়ে গিয়ে, আমি ওকে এখন কি বলবো? বলবে যে শালিকা আদনান ছাদে আছে, একটু দেখা করে এসো। না আমি পারবো না। তাহলে আমি ভাবিকে বলছি যে তুমি তার সাথে রিলেশন করার আগে আরো একটা মেয়ের সাথে রিলেশন করেছ, আর একটু একটু না হয় বানিয়ে বলবো। সাদমান বিড়বিড় করে বলল, তুই তো দেখি নিজের ভাই হয়ে আমাকে মারবি। সাদমান কুল কিনার না পেয়ে বলল, দাঁড়া আমি পাঠাচ্ছি।